স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। সরকারের ঘুম না ভাঙলে শিগগিরই বন্ধ হয়ে যাবে বেসরকারি চাকরিজীবীদের বেতন ভাতা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার শিল্প কারখানায় জ্বালানি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উৎপাদনশীল খাতের সংকট দ্রুত সমাধান না করলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে দেশের বাণিজ্যের বৈরী পরিবেশের চিত্র তুলে ধরা হয়। শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান, গতি পায় অর্থনীতি, আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল সরকারের ভুল নীতি আর আবারও জ্বালানির দাম বাড়ানো হলে অনেক কারখানাই বন্ধ হয়ে যাবে। একবারে প্রায় 151% বেড়ে যায় গ্যাসের প্রাইস, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য প্রাইভেট সেক্টর, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রি যারা এনার্জি ইন্টেন্সিভ, তাদের কম্পিটিটিভনেস খুব ডিফিকাল্ট হয়ে যাবে। শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, জটিল করকাঠামো, সরকারি সংস্থাগুলোর অসহযোগিতায় এমনিতেই কঠিন সময় পার করছে শিল্প খাত। নতুন কেউ যদি এনার্জি ইন্ডাস্ট্রি করে তাকে 150% বাড়ানো হবে, এক্সপানশন করলে 50% বাড়ানো হবে। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না। শুধু দেশীয় উদ্যোক্তা নয়, বৈরী ব্যবসা পরিবেশের কারণে বিপাকে আছেন বিদেশি উদ্যোক্তারাও। আমাদের সংকটগুলো যদি দ্রুত সমাধান না হয় তাহলে আমরা কিভাবে নতুন বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে উৎসাহী করব? সরকারকে বলবো, বেসরকারি খাতের সঙ্গে বসুন, সমস্যাগুলোর গুরুত্ব বুঝে সমাধান দিন। উদ্যোক্তারা বলেন, বাণিজ্য পরিবেশ নিশ্চিতে উদাসীন থাকলে সামনের দিনে বেসরকারি কর্মীদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি। আপনারা বুঝতে পারবেন যেদিন আপনাদেরও বেতন হবে না। ভেরি সুন ইট ইজ কামিং। এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও। অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োরিটাইজ করে দেশের খাতিরে, আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, কারণ এইটাই আমাদের সবচেয়ে বেস্ট রিটার্ন আনবে। ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বিইআরসি চেয়ারম্যান আশ্বাস দেন, যৌক্তিক দাবি বিবেচনার। আমরা যদি বোলার গ্যাস ঢাকায় নিয়ে আসতে পারি, অন্তত 3 বছরের জন্য আমি মনে করি যে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো, একটা রেসপিরেশনের সুযোগ পাওয়া যাবে। এ সময় জানানো হয়, আগামী 26শে ফেব্রুয়ারি থেকে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ডিপ্লিশন কি হবে, উই আর নট শিওর ইয়েট। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 5 দশক পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। 1971 সালের পর এবারই প্রথম এই ধরনের বাণিজ্য শুরু হয়েছে। সরকার থেকে সরকার পর্যায়ে প্রথম পণ্যের চালান কার্গো পাকিস্তানের পোর্ট কাশিম থেকে এরই মধ্যে যাত্রা শুরু করেছে, যা মার্চের শুরুতে বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করবে বাংলাদেশ। চালানটি 2 ধাপে হবে, বাকি 25,000 টন মার্চের শুরুতে পাঠানো হবে। বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাম্প্রতিক কিছু বক্তব্যকে অযৌক্তিক আখ্যায়িত করেন তিনি। স্থানীয় সময় শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন এস জয়শঙ্কর। বলেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, দেশটির পরিস্থিতি শান্ত হোক এটাই চাওয়া। ভারত চায় বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য বিষয়ে সম্পর্ক এগিয়ে যাক, কিন্তু বাংলাদেশ থেকে ক্রমাগত এমন বার্তা বা সংকেত দেয়া হয় যেটা ভারতের প্রতি শত্রুতামূলক, নিশ্চয়ই তা ভালো লাগার মতো নয়। আমরা অবশ্যই আমাদের প্রতিবেশী দেশের ভালো চাই। বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা বিশেষ এক সম্পর্ক যা 1971 সাল থেকে চলে আসছে, কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন তা। আমার মনে হয় আমাদের জন্য বিষয়টা খুবই উদ্বেগজনক। বাংলাদেশকে ঠিক করতে হবে তারা ভারতের সাথে কেমন সম্পর্ক চায়।
সরকারের দোহাই দিয়ে নির্বাচন আয়োজনে কালক্ষেপণ করলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ দাবি করে তারা বলেন, শুধু নির্বাচিত সরকারই পারবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে। জেলায় জেলায় কর্মসূচি থেকে এসব কথা বলেন বিএনপি নেতারা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিভিন্ন জেলার সমাবেশ করেছে বিএনপি। রবিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 6 মাসও নির্বাচনের রোডম্যাপ না দিয়ে এখন সংস্কার খেলা হচ্ছে। হুঁশিয়ারি দেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপি। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। চট্টগ্রামের আনোয়ারায় সমাবেশে আরেক বিএনপি নেতা আহমেদ আজম খান বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। এদিন টাঙ্গাইলের সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিএনপির 31 দফার মধ্যে সব সংস্কার কথা বলা আছে, তাই আর সময় ক্ষেপণ না করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। যদি কোনো আইনের পরিবর্তন করতে হয়, যদি সংবিধানের পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদে। সেই জন্যই আমরা বলি, সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না। বাগেরহাটে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। শেখ হাসিনা এবং তার প্রশাসন, এসপি, ডিসি, ইউনো, ওসি তারাই ভোট করেছেন। আওয়ামী লীগের গুন্ডারা ভোট করেছেন, সাধারণ মানুষ ভোট করে নাই। এদিকে সিরাজগঞ্জে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারের সাথে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় ভোট আয়োজনে জোর দিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। সংস্কার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, সংসদকে কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিরতা তত বাড়বে। সংসদবিহীন একটি সরকার যাই করুক তা বাস্তবায়ন সম্ভব নয়। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থিতি অবস্থা প্রয়োজন বলে মনে করেন তারেক রহমান। ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা। অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শতাধিক সদস্য। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফার নানা দিক তুলে ধরার পাশাপাশি বলেন, সংসদবিহীন একটি সরকার যাই করুক তা বাস্তবায়ন সম্ভব নয়। বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন হচ্ছে এই 31 দফা। স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। তিনি আরো বলেন, দেশের বর্তমান অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার দ্রুত নির্বাচন। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। তারেক রহমান বলেন, দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় তার সাথে একমত পোষণ করা বা সিদ্ধান্ত নিতে সাহায্য করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা। এবং অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের ফাঁদে দলীয় নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে নেত্রকোনায় জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় এই আহ্বান জানান তিনি। বলেন, তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাপ দিলেও পরোয়া করেননি তিনি। 17 বছর আমি কারাগারে অন্তরীণ ছিলাম মিথ্যা মামলায়। আমাকে
3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, 20 বছর দণ্ড, 10 বছর দণ্ড, এত সব দণ্ড নিয়ে আমাদের সবাইকে নিয়ে 91, 96 ও 2001-এর মতো নির্বাচন করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে কমিশন। রবিবার দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা হয়। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সভা শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সকলকে নিয়ে 91, 96 ও 2001-এর মতো নির্বাচন করতে চায়। জানান চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে। আমাদের যে অফিসাররা আছে, এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু 91 ইলেকশন করেছে, এরাই কিন্তু 96 ইলেকশন করেছে, এরাই কিন্তু 2001 ইলেকশন করেছে। স্থানীয় হোক আর জাতীয় হোক, ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। সুন্দর নির্বাচন উপহার দিতে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি নির্বাচনী দায়িত্ব থাকারা আইন অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন। আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা আছেন, আমাদের ইলেকশন অফিসাররা আছেন, ডিজিএফআই প্রতিনিধি আছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন। আপনারা আইন কানুনের মধ্যে আইন কানুন অ্যাপ্লাই করার ব্যাপারে 16 আনা আপনারা নিয়োজিত থাকবেন। ইলেকশন কমিশন আপনাদের সাথে আছে। এদিকে রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, এবছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়ে আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। জানান, কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন। আমলে নেওয়া হবে না কারো কোনো সুবিধা অসুবিধা। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কাজ করবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ বা বেআইনি কাজ করা যাবে না। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কুচকাওয়াজে নতুন পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সব নাগরিকের কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। 2014 এবং 2018 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি, ওএসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গেছেন, তাদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন, শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই মামলা হবে। এদিকে পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচনে অনেক ডিসি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব থেকে নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকিরা থাকবেন ওএসডির খাতায়। ইতিমধ্যেই 3 দফায় এরকম 67 জন ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যাদের ওএসডি ও অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও আগে জানানো হয়েছিল। এ ব্যাপারে রবিবার জনপ্রশাসন সচিব সরকারের সিদ্ধান্ত জানান। বলেন, ঢালাও মামলা নয়, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা হবে। আমাদের অনেক
কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এদিকে 2024 সালে নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে। গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি, 24 সালেগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে, কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এসব সিদ্ধান্ত নিতে গিয়ে কারোর সাথেই অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না বলেও দাবি করেন জনপ্রশাসন সচিব। এতদিন বঞ্চিত বিবেচনায় 9 জন অতিরিক্ত সচিবকে শিগগিরই সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো 4 কর্মকর্তা হলেন এন্টি টেরোরিজম ইউনিটের মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের আমেনা বেগম এবং আজাদ মিয়া। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন কোনো চিকিৎসা হবে না, ছাড়পত্র দেয়া হবে না। এমন তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালতকে। পিলখানা হত্যাকাণ্ডে নিহত 57 সেনা কর্মকর্তার স্মরণে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মর্মান্তিক এই দিনটি স্মরণে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবছর থেকে পালিত হবে দিবসটি, তবে এই দিনে থাকবে না সরকারি ছুটি। শোকাবহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার মা আজিজুন নাহার ও স্ত্রী রোকসানা হক। ভোরে আশুলিয়ার জিরাবতে আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানায় 2 ডাকাত ভোরে অস্ত্র নিয়ে এসে আজাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে গুলি করে পালিয়ে যায়। আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে ভোরে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার এমআরআই করা হয়েছে। অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। সারা দেশে ধর্ষণ, ডাকাতি, খুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল গেটের সামনে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা। বলেন, গণঅভ্যুত্থানের পর সারা দেশে এমন অস্থির পরিবেশ আশা করেনি মানুষ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান মানববন্ধনকারীরা। যারা সরকারে আছেন তারা আসলে আমাদের যে বিপ্লবী ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না, যার ফলশ্রুতিতে আজকে দর্শকের একটা প্রকোপ বেড়ে চলছে। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তা আমরা ভুগতে চাই না। যদি আমাদের জীবনের নিরাপত্তা এই সরকার দিতে না পারে, যদি এই উপদেষ্টা মণ্ডলী ব্যর্থ হয়, তাহলে আমরা আবার জুলাই তৈরি করব, আবার জুলাই আন্দোলন তৈরি করব। দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন দেশের মা বোনেরা, অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে তারাই ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। সময় দ্রুত নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে সকাল থেকে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। চলবে বিকেল 5টা পর্যন্ত।
5 দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে এই কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে এই ঘোষণা দেন তারা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। এ সময় দাবি জানানো হয় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বাইরে অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদে চিকিৎসক নিয়োগ সহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট 5টি দাবি আদায়ের জন্য এই কর্মবিরতি। এদিকে চিকিৎসকদের পদবি সংক্রান্ত রিট আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা বহুদিনের পুরনো এবং সাম্প্রতিক সময়ে সেটা আরও বেশি বেড়ে গেছে। গ্রাম অঞ্চলে যান, একটু পেরিফেরি লেভেলগুলোতে যান, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে ওই জায়গাগুলোতে কি লেভেলের আসলে অপচিকিৎসা হচ্ছে এবং আলটিমেটলি ওই পেশেন্টগুলো খারাপ হয়ে দিন শেষে যখন চট্টগ্রাম মেডিকেল আসবে, খারাপ যে কনসিকুয়েন্স সেটা কিন্তু আসলে ডাক্তারদের উপর বর্তায়। আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক থাকা সত্ত্বে সকল চিকিৎসক মহলে সকল চিকিৎসক কিন্তু এটা প্রশংসা করছে, কিন্তু তারপরে কিন্তু দাবি কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। ম্যাটস ডিএমএফ মাত্র 6 মাসের ট্রেনিং দিয়ে কিভাবে ডাক্তার হয় সেই সৎসাহস করতে পারে? ওরা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড যেগুলো ইউজ করতেছে, এগুলো হচ্ছে নরমাল মানুষের শরীরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, বাট ওরা না বুঝে ইউজ করতেছে। মানুষ তাদের সুরক্ষা পায়, স্বাস্থ্য সুরক্ষাটা পায়, সেজন্য আমাদের এই 5 দফা দাবি নিয়ে এসেছি। চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে চলছে তুঘলকি। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা দোকানগুলোতে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। সংকটের দোহাই দিয়ে প্রদর্শনীতে তেল না রেখে মজুত করে রাখা হচ্ছে গোডাউন, দোকানের সিলিংয়ে, এমনকি রান্নাঘরেও। নগরীর চেরাগি পাহাড়ের ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ল এমনই চিত্র। তবে বিক্রেতাদের দাবি, ডিলাররা তাদের সরবরাহ করছেন না প্রয়োজনীয় তেল, যা দেয়া হচ্ছে তাও কিনতে হচ্ছে বাড়তি দামে। নগরীর মুমিন রোডের শরীফ স্টোর নামের মুদি দোকানে ছদ্মবেশে তেল কিনতে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন। প্রথমে তেল নেই সাফ জানিয়ে দেওয়া হলেও পরে 2 লিটার সয়াবিন তেলের দাম চাওয়া হয় 380 টাকা, যা ক্রয়মূল্যের চেয়ে বেশি। 334 টাকা গায়ের রেট, তেল চাচ্ছে 380 টাকা। পরে সেখানে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেলের অতিরিক্ত দাম নিয়ে যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই দোকানের পেছনে সন্ধান মিলে গোপন মজুদের। প্রদর্শনীতে তেল রাখা না হলেও দোকানটির পেছনে গোদামে পাওয়া যায় শত শত লিটার বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল। দোকানের সিলিং এমনকি রান্নাঘরেও মজুত রাখা হয় তেল। পিছনে কিন্তু ওনার যে উপরে সিলিং আছে, সিলিংয়ের উপরে উনি প্রচুর তেল কার্টুনে এবং গুণাও সম্ভব না, জায়গাটা এত অন্ধকারাচ্ছন্ন, তো এখানে প্রচুর তেল উনি মজুত করে রেখেছেন। ঠিক কত লিটার হবে আমরা কনফার্ম না এবং উনিও আমাদেরকে হিসাব দিতে পারছেন না। তবে বিক্রেতারা বলছেন অতিরিক্ত দামে ডিলারদের থেকে তেল কিনতে হচ্ছে তাদের। সরবরাহ সংকটের অজুহাতে বেশি দামে ডিলারদের থেকে তেল কিনছেন খুচরা ব্যবসায়ীরা। 20-30 টাকা তেল বাড়তে পয়সা দিয়ে কিনছে, বাড়তে পয়সা বেচতেছি, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। পরে নিজেরা উপস্থিত থেকে মজুত করা তেল থেকে বেশ কিছু গায়ে মূল্যে বিক্রি করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অভিযানের আগে ছিল 1100 টাকা, 1000 টাকার উপরে ছিল, এখন 812 টাকা দিয়ে নিচ্ছি। 3 লিটার নিলে আমার থেকে এখন 600 টাকা নিত, এখন এটা 525 টাকা দিয়ে পেলাম। রমজানের তেলসহ নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনতে খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি উৎপাদক পর্যায়েও বাজার তদারকি জোরদার করার দাবি সাধারণ মানুষের। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। নাটোরের বাগাতিপাড়ায় পুলিশি বাধায় বন্ধ হলো অর্ধ শতাব্দীর ঐতিহ্যবাহী যাত্রাপালা। শনিবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের দবিলা গ্রামে আয়োজিত এই যাত্রাপালা হঠাৎ বন্ধ করে দেয় পুলিশ। অর্ধ শতাব্দীর পুরনো এই আয়োজনে প্রথমবার এমন বাধার ঘটনায় হতাশ আয়োজকরা। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মী ও স্থানীয়রা। বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাহির থেকে মেয়ে নিয়ে এসে যাত্রাপালা হয়, তাই এটি নিয়ে বিভিন্ন মহলে কথা ওঠার কারণেই নিরাপত্তার স্বার্থে যাত্রাপালা বন্ধ করা হয়েছে। তবে জেলা প্রশাসকের অনুমতি পেলে যাত্রাপালা আয়োজনে বাধা থাকবে না বলেও জানান তিনি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর 75তম এই চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ার জিতেছে ভালোবাসার গল্পের সিনেমা ড্রিমস। উৎসবটি শুরু হয় 13ই ফেব্রুয়ারি। 10 দিন ধরে চলা উৎসবের সমাপনী দিনে বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। মধ্যবয়সী শিক্ষকের প্রতি কিশোরী মেয়ের প্রেমে পড়া, এমনই গল্প নিয়ে নির্মিত নরওয়েন সিনেমা ড্রিমস সেক্স লাভ। 75তম বার্লিন চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ ভালুক বা গোল্ডেন বিয়ার জিতেছে দেক জোহান হাউগেডোর পরিচালিত সিনেমাটি।
প্রেম, আবেগ, যৌনতা এবং সামাজিক রীতিনীতির জটিলতা নিয়ে হাওগেরুর পরিচালিত এই সিনেমাটি তার ট্রিলজির শেষ পর্ব। এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে ছিল 19টি চলচ্চিত্র। এর মধ্যে ব্রাজিলের গ্যাব্রিয়েল মাস্কারোর দ্য ব্লু ট্রেইল জিতেছে দ্বিতীয় পুরস্কার। আমাজনের পটভূমিতে নির্মিত ছবিটির গল্প একজন মধ্যবয়স্ক নারীকে কেন্দ্র করে। জুরি পুরস্কার জিতেছে দ্য মেসেজ। ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনয় শিল্পীর পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান তারকা রোজ বার্ন। সেরা পার্শ্ব অভিনয় শিল্পীর পুরস্কার জিতেছেন আইরিশ তারকা অ্যান্ড্রু স্কট। লিভিং দ্য ল্যান্ড মুভির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন চীনের হুয়োমেং। শোভন শাহরিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।